গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সৈয়দ মুস্তফা সিরাজের একটি থ্রিলার গল্প, আফগান হাউন্ড রহস্য। এবার অক্টোবর মাসে কর্নেলের সঙ্গে ধর্মপুর রিজার্ভ ফরেস্টে বেড়াতে গিয়েছিলাম। অবশ্য কর্নেলের উদ্দেশ্য ছিল বিশেষ এক প্রজাতির অর্কিড সংগ্রহ। দিন তিনেক পরে কি হলো কে জানে। কর্নেল বললেন, অর্কিডের যে খবর আমার এক বন্ধুর কাছে পেয়েছিলাম, সম্ভবত তা ঠিক নয়। কারণ এ বনাঞ্চলে আদৌ দুর্লভ কোনো প্রজাতির অর্কিড গজায় কিনা সন্দেহ। আমি বললাম, এমনও হতে পারে অর্কিডের বদলে আপনি এখানে কোনো রহস্যের দেখা পেয়ে গেলেন। কর্নেল তার প্রখ্যাত অট্টহাসি হাসলেন। জয়ন্ত, অনেক রহস্যের পেছনেই এতদিন ধরে ছোটাছুটি করেছি, কাজেই রহস্য আমাকে আর তত টানে না। অবশ্য দৈবাৎ যদি কিছু পেয়ে যাই, অর্কিড খুঁজে না পাওয়ার দুঃখটা ঘুচে যাবে। তাহলে আর এখানে থাকতে চাইছেন না? ঠিক তাই। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব। বরং রাজগড়ের ওদিকে পাহাড়ি জঙ্গলে দু একটা বিরল প্রজাতির অর্কিড পেলেও পেতে পারি, কারণ রাজগড় ছোটনাগপুর পর্বতমালার খুব কাছাকাছি। আমরা যখন এসব কথা আলোচনা করছিলাম তখন বিকেল। বাংলোর চৌকিদার রাম ভগত আমাদের জন্য সবে কফি এনে দিয়েছে। বন বাংলোটা একটা টিলা পাহাড়ের গায়ে, চারদিকে অন্তত 6 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। হঠাৎ আমার চোখে পড়ল দুজন তাগড়াই চেহারার ভদ্রলোক নিচের রাস্তা থেকে বাংলোর গেটের দিকে উঠে আসছেন। চৌকিদার রাম ভগত তাদের দেখামাত্র হনহন করে এগিয়ে গিয়ে সেলাম ঠুকল। তার মানে ওরা তার পরিচিত। আসতে বললাম, কর্নেল, কাল চৌকিদার বলছিল ধর্মপুর ফরেস্টে দেখার মতো কিছু নেই, অথচ দেখা যাচ্ছে তবু এখানে মানুষ আসে। কি দেখতে আসে কি জানে। কর্নেল বেতের চেয়ারে হেলান দিয়ে সবে কফি শেষ করেছেন, চুরুট ধরিয়ে আমেজে টানছেন। আমার কথায় তিনি চোখ খুলে আগন্তুকদের একবার দেখে নিলেন মাত্র, কোনো মন্তব্য করলেন না। আগন্তুকদের একজন বয়সে প্রৌঢ়, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, হাতে একটা পুরো ব্যাগ। অন্যজন বয়সে তার চেয়ে একটু ছোট, কারণ তার গোঁফ এবং চুল দুটোই কুচকুচে কালো। তার হাতে একটা সুটকেস। রামভগত দুজনের হাত থেকে ব্যাগ এবং সুটকেসটা নিয়ে বাংলোর দিকে এগিয়ে এলো। তারপর বারান্দা দিয়ে এগিয়ে গিয়ে উত্তর প্রান্তের শেষ ঘরটার তালা খুলল। বাংলোয় 3টে ঘর, আমরা আছি দক্ষিণ প্রান্তের ঘরে। আগন্তুক দুজনেই আমাদের দিকে কেমন দৃষ্টিতে একবার তাকিয়ে রামভগতকে অনুসরণ করছিলেন। কেন কে জানে, তাদের দৃষ্টিটা আমার কাছে অস্বস্তিকর মনে হল। কর্নেলের দিকে তাকালাম, তিনি তেমনি চোখ বুজে চুরুট টানছেন। এরপর স্বভাবতই রামভগত তার নতুন অতিথিদের সেবায় কিছুক্ষণের জন্য ব্যস্ত হয়ে রইল। তারপর যখন সে আমাদের টেবিল থেকে কফির ট্রে নিতে এলো, তখন তাকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, ওরা তোমার চেনা নাকি? রামভগত আসতে বলল, হ্যাঁ স্যার, ওই যে বড় সাব আছেন, তার নাম বিক্রমজিৎ সিনহা, আর ছোট সাবের নাম রাকেশ শর্মা। ওরা থাকেন রামপুর টাউনে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, আমরা তো রামপুর রেল স্টেশন হয়ে এসেছি। স্টেশনের রেঞ্জার সুরঞ্জিত নায়কের জিপ আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি জিজ্ঞেস করলাম, ওরা দুজন পায়ে হেঁটে এত দূর আসতে পারলেন? রামভগত একটু হেসে বলল, এখান থেকে সামান্য দূরে একটা আদিবাসী বসতি আছে, সেখানে সিনহা সাব আর শর্মা সাবের একটা রেস্ট হাউস আছে। রেস্ট হাউসে গাড়ি রেখে ওরা পায়ে হেঁটেই চলে আসেন। আচ্ছা রামভগত, তুমি তো বলছিলে ধর্মপুর ফরেস্টে দেখার মতো কিছু নেই, তা রেস্ট হাউস থেকে ওরা এই বাংলোয় কেন আসেন? আমার চোখ এড়াল না। রামভগতের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে উঠল। সে এবার আরও আসতে বলল, আমি স্যার গরিব লোক, বড়লোকরা কি খেয়ালে এখানে ঘুরতে আসেন আমি বুঝি না। এই জঙ্গলে তো হাতি ভালুক বা বাঘও আছে শুনেছি, কিন্তু ওরা সঙ্গে বন্দুক আনেন না। কখনো সখনো আনেন। বলে রামভগত বাংলোর উত্তর দিকে তার ডেরায় চলে গেল। সেখানে তার বউ মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়েছিল। এই মেয়েটিকে আজ 3 দিন ধরে দেখে মনে হয়েছিল সে বোবা কালা, কিন্তু শেষ বিকেলের আলোয় তাকে স্পষ্ট দেখলাম ভ্রু কুঁচকে স্বামীকে কিছু বলল। তার উত্তরে রামভগত যেন তাকে ধমক দিল। এই কথাটা কর্নেলকে বললাম। কর্নেল চোখ না খুলেই বললেন, তুমি আমি দুজনেই অবিবাহিত, কাজে রামভগত আর তার বউয়ের মধ্যে কি নিয়ে কথা হলো তা আমরা বুঝব না। বললাম, আমার মনে হয় মেয়েটি কোনো কারণে হঠাৎ একটু চটে গেছে। নতুন অতিথিরা কি তার অবাঞ্ছিত লোক? কর্নেল চোখ খুলে একটু হেসে বললেন, বাহ বাহ, এই তো তুমি রহস্যের লেজ দেখতে পেয়েছ।
তখনও সন্ধ্যা নামতে কিছু দেরি আছে। চারদিকের গাছপালা থেকে পাখিদের তুমুল কলরব শোনা যাচ্ছে। কর্নেলের কথা শুনে আমি বললাম, কে জানে কেন ওই লোক দুটোকে দেখে আমার কেমন অস্বস্তি হচ্ছে। কর্নেল কোনো জবাব দিলেন না। ঘড়ি দেখে নিয়ে বললেন, বরং এক কাজ করা যাক, নদীর ব্রিজ অবধি একটু ঘুরে আসি চলো। বলে তিনি আমাদের ঘরের দরজায় তালা এঁটে দিলেন। দুজনের লনের সুদৃশ্য ফুলবাগিচা পেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম রামভগতের কোয়ার্টারের বারান্দায় বাংলোর মালি নবচন্দ্র রামভগতের বউয়ের সঙ্গে কথা বলছে। গেট খুলে আমরা ঢালু পথে নেমে নিচের রাস্তায় পৌঁছুলাম। রাস্তাটা বেজায় এবড়োখেবড়ো, দুধারে ঝোপঝাড় আর কদাচিৎ কয়েকটা উঁচু গাছ। মিনিট পাঁচেক হাঁটার পর আমরা নদীটার দেখা পেলাম। নদীটার নাম ধারিয়া। এর উপর যে ব্রিজটা আছে তা সংকীর্ণ, সম্ভবত ব্রিটিশ আমলের তৈরি। নদী এখন পুরোটাই ঘোলাটে জলে ভরা এবং স্রোতও খুব তীব্র। জলের ভেতর পাথর থাকায় নদীটা বড্ড বেশি গর্জন করছে যেন। কর্নেল ব্রিজের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে বাইনোকুলারে চারদিকটা খুঁটিয়ে দেখছিলেন। আমি ব্রিজের রেলিংয়ে ঝুঁকে স্রোতের দিকে তাকিয়েছিলাম। একটু পরে যেদিক থেকে এসেছি সেই দিকে নদী তীরের ঝোপঝাড়ের ভিতর একটা লম্বা লাল জিভ বের করা কালো কুকুরের মাথা কয়েক মুহূর্তের জন্য চোখে পড়ল। উত্তেজিতভাবে ডাকলাম, কর্নেল, কর্নেল, ওটা কি কুকুর? কর্নেল ঘুরে দাঁড়াতেই কুকুরটা ঝোপের ভিতর অদৃশ্য হয়ে গেল। কর্নেল বললেন, কোথায় কুকুর? ওই ঝোপটার ভেতর মুখ বের করেছিল, লাল জিভ। যেটুকু দেখেছি তাতে আমার ধারণা ওটা একটা অ্যালসেশিয়ান। কর্নেল সেই দিকে বাইনোকুলার তাক করে খুঁটিয়ে দেখার পর বললেন, তোমার দেখা আর ভুল হয়নি তো? না, আমি স্পষ্ট দেখেছি কুকুরটা হিংস্র চোখে যেন আমাদেরই দেখছিল। এবার কর্নেল গম্ভীর মুখে বললেন, এ তো ভারী আশ্চর্য ব্যাপার। গতকাল আমরা যখন এই নদীর জলপ্রপাতের কাছে দাঁড়িয়েছিলাম তখন আমিও কয়েক সেকেন্ডের জন্যে এমন একটা কুকুরের মুখ দেখেছিলাম। কথাটা তোমাকে বলিনি, কারণ তাহলে তুমি ভয় পেতে। আমি একটু চটে গিয়ে বললাম, অদ্ভুত কথা বলছেন তো, আমি ভয় পাব বলে এমন একটা কথা বলবেন না আপনি? কর্নেল আমতা আমতা করে বললেন, না, আসলে আমি ভেবেছিলাম আদিবাসীরা অনেকে শিকারী কুকুর পোষে। সেরকম শিকারী কুকুরকে বলা হয় আফগান হাউন্ড, কারণ এই জাতের কুকুর শেরশার আমলেই এদেশে আনা হয়েছিল, আর শেরশাহ ছিলেন একজন আফগান। আদিবাসীদের শিকারী হোক আর যাই হোক, আমার মনে আবার একটা অস্বস্তি জেগে উঠল। বললাম, চলুন বরং সন্ধ্যার আগেই বাংলোয় ফেরা যাক। কর্নেল কোনো কথা বললেন না, কিন্তু আমাকে অনুসরণ করলেন। লক্ষ্য করলাম তার মুখে এখন গাম্ভীর্যের ছাপ পড়েছে। এবার দুজনে একটু দ্রুত হাঁটছিলাম। বাংলোর নিচে পৌঁছে হঠাৎ কর্নেল হেসে উঠলেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ হাসছেন যে? যাই বলো জয়ন্ত, একটা কুকুরের জন্যে ধারিয়া নদীর ব্রিজে দাঁড়িয়ে আমাদের চাঁদ ওঠা এবং জ্যোৎস্না দেখা হলো না। কাল সন্ধ্যাতেই তো আমরা ওখানে দাঁড়িয়ে জ্যোৎস্না উপভোগ করেছি। জ্যোৎস্নায় পাহাড়ি নদীর স্রোত কি সুন্দর দেখায়, সেই সৌন্দর্য থেকে আমাদের বঞ্চিত করল একটা তুচ্ছ কুকুর। কুকুরটার মুখ দেখে আমার কিছু তুচ্ছ মনে হয়নি, সাংঘাতিক হিংস্র মুখ। কথা বলতে বলতে বাংলোর লনে পৌঁছে দেখি নতুন অতিথিরা বারান্দার টেবিলে চেয়ার পেতে বসে কথা বলছেন। আমরা গিয়ে বারান্দায় উঠতেই প্রৌঢ় ভদ্রলোক চেয়ার থেকে উঠে এগিয়ে এলেন। বললেন, রামভগতের কাছে শুনলাম আপনারা নাকি কলকাতা থেকে এসেছেন। কর্নেল বললেন, হ্যাঁ, আপনারা? আমরা থাকি রামপুর টাউনে। ধর্মপুর আদিবাসী বসতিতে আমাদের একটা রেস্ট হাউস আছে, সেখানে মাঝে মাঝে কয়েকটা দিন কাটিয়ে যাই। তারপর যদি হঠাৎ খেয়াল হয় তো চলে আসি এই বন বাংলোতে। এখান থেকে ধারিয়া নদী খুব কাছেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিশেষ করে এই অক্টোবরে আমরা আসি ছিপ ফেলে মাছ ধরতে। আমি বলে ফেললাম, আপনাদের সঙ্গে তো কোনো ছিপ দেখলাম না। ভদ্রলোক একটু হাসলেন। ছিপ রামভগতের ঘরে আছে, তারও ছিপ ফেলে মাছ ধরার খুব নেশা। যাই হোক, বলে তিনি কর্নেলের দিকে ঘুরলেন। রামভগতের কাছে শুনলাম আপনি নাকি একজন কর্নেল সাহেব। কর্নেল পকেট থেকে তার একটা নেম কার্ড বের করে ভদ্রলোককে দিলেন। তিনি সেটা দেখার পর জিজ্ঞেস করলেন, এখানে নেচারোলজিস্ট লেখা আছে, এটা কি? কর্নেল সহাস্যে বললেন, আসলে আমি দুর্লভ প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, ক্যাকটাস ইত্যাদির খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াই। এখানে এসেছিলাম বিশেষ এক জাতের অর্কিডের খোঁজে। দুঃখের বিষয় আজ দুপুর অবধি তা খুঁজে পাইনি। ভদ্রলোক তার সঙ্গীকে ডাকলেন, রাকেশ, এখানে এসো, আলাপ করিয়ে দিই।
উনি কর্নেল নীলাদ্রি সরকার। তোমার মতো ওই কর্নেল সাহেবেরও অর্কিডের নেশা আছে। কর্নেল বললেন, এখনও আপনাদের নাম জানতে পারিনি। দুঃখিত, আগেই আমাদের পরিচয় দেওয়া উচিত ছিল। আমার নাম বিক্রমজিৎ সিনহা, আর এই হলো আমার ব্যবসার পার্টনার রাকেশ শর্মা। কর্নেল বললেন, আমার পরিচয় তো পেয়েছেন। আমার এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত দৈনিক সত্য সেবক পত্রিকার একজন সাংবাদিক। মিস্টার সিনহা বললেন, আসুন, আমাদের ঘরের সামনে বসে একটু আড্ডা দেওয়া যাক। বুঝতেই পারছেন, ব্যবসা নিয়ে জীবনটা বড্ড একঘেয়ে লাগে। রাকেশের তো আপনার মতো কিছু কিছু হবি আছে। আমার হবি বলতে শুধু ফিশিং। মিস্টার সিনহার আদেশে রামভগত আরও দুটো চেয়ার ওদের ঘরের সামনের বারান্দায় নিয়ে এলো। ওদের এই ব্যবহারে আমার অস্বস্তিটা কেটে গেল। লোক দুটোকে কেন যে ভিলেন মার্কা ভেবেছিলাম কে জানে। কর্নেল বললেন, মিস্টার শর্মা, আপনি এই জঙ্গলে কি কোনো বিরল প্রজাতির অর্কিডের খোঁজ পেয়েছেন? রাকেশ শর্মা তাচ্ছিল্যের ভঙ্গিতে বললেন, অর্কিড? হিমালয় ছাড়া আর কোথাও দেখার মতো অর্কিড আছে নাকি? কর্নেল হাসলেন। হিমালয়? সে তো বিশাল ব্যাপার। একজন মানুষের পক্ষে হিমালয় পর্বতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়তো জীবন পুড়িয়ে যাবে। কেন? সোজা গ্যাংটকে গিয়ে আশেপাশে ঘোরাফেরা করলেই তো কত সব আশ্চর্য অর্কিড। আপনি সিকিম প্রায় যান, তাই না? তা যাই, কারণ আমাদের ব্যবসার কাজে সেখানে যেতে হয়। আপনাদের ব্যবসা কিসের? মিস্টার সিনহা বলে উঠলেন, লাক্ষা। আমরা লাক্ষার কারবার করি। ধরমপুরের পশ্চিম এলাকায় বুনো ফুলের বিস্তীর্ণ জঙ্গল আছে। সেখান থেকে আদিবাসীরা লাক্ষা সংগ্রহ করে আমাদের বিক্রি করে। রামপুরে সরকার একটা ল্যাক রিসার্চ সেন্টার খুলেছেন। এতে আমাদের খুব সুবিধা হয়েছে। কর্নেল বললেন, আপনারা কদিন থাকছেন? 2-3 দিন থাকব। এখন ধারিয়া নদীতে খুব মাছ হয়। আপনারা আর কদিন আছেন? আমাকে অবাক করে কর্নেল বললেন, আছি, যতদিন না আমি সেই বিশেষ প্রজাতির অর্কিড খুঁজে পাচ্ছি। রাকেশ শর্মা কথার উপর বললেন, বৃথা চেষ্টা। আর তাছাড়া শুনে এলাম কি একটা ভয়ঙ্কর কুকুর জাতীয় প্রাণী জঙ্গলে এসে জুটেছে। ধরমপুরের আদিবাসী বস্তির 3-3টে লোককে সেই জন্তুটা তুলে নিয়ে গেছে। পরে তাদের হাড়গোড়রা খুঁজে পায়। আমি সেই কুকুরটার কথা বলতে সবে ঠোঁট ফাঁক করেছিলাম। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, আপনারা তাহলে কোন সাহসে এখানে নদীতে মাছ ধরতে এসেছেন? লক্ষ্য করলাম মিস্টার সিনহা তার সঙ্গীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। তিনি বললেন, কর্নেল সাহেব, আমরা এখানে নিরস্ত্র হয়ে আসিনি। আপনারা কি সঙ্গে অস্ত্রটস্ত্র এনেছেন? কর্নেল একটু হেসে বললেন, আমরাও অবশ্য নিরস্ত্র হয়ে জঙ্গলে আসিনি। রাইফেল এনেছেন নাকি? না, পিস্তল টিস্তল আছে। রাকেশ শর্মা বাঁকা হেসে বললেন, যদি সেই হিংস্র জন্তুটা আক্রমণ করে তাহলে পিস্তল দিয়ে আত্মরক্ষা করা যাবে না। মিস্টার সিনহা বললেন, এইসব কথা থাক, রামভগতকে চা আনতে বলি। কর্নেল বললেন, ধন্যবাদ, আপনারা চা খান, আমরা কিছুক্ষণ আগে কফি খেয়েছি। মিস্টার সিনহা ডাকলেন, রামভগত, এখানে এসো। ততক্ষণে সন্ধ্যার ধূসরতা মুছে গিয়ে হালকা জ্যোৎস্নার ছটা দেখা দিয়েছে। চারদিকে গাছপালার আলো ছাই আজ আমার চোখে পড়ছে। সেই সঙ্গে ভেসে উঠছে লকলকে লাল জিভ বের করা একটা কালো কুকুরের মুখ এবং সাদা হিংস্র দাঁত। কর্নেল বললেন, নমস্কার মিস্টার সিনহা। নমস্কার মিস্টার শর্মা, আমরা এবার উঠি। মিস্টার সিনহা রামভগতকে চায়ের হুকুম দিচ্ছিলেন। রাকেশ শর্মা প্রতি নমস্কার করে চাপা স্বরে বললেন, কর্নেল সাহেব, একটু সাবধানে থাকবেন। নিশ্চয়ই থাকব। বলে কর্নেল আমাদের ঘরের সামনে এসে চাপা স্বরে বললেন, জয়ন্ত, তোমার অস্বস্তিটা দেখছি ঠিকই ছিল। এই বন বাংলোয় বিদ্যুতের ব্যবস্থা নেই। আমরা চেয়ারে বসার পর রামভগতের বদলে আজ সন্ধ্যায় তার বউ একটা হাঁড়িকেন এনে টেবিলে রাখল। তার মাথায় ঘোমটা ছিল। কর্নেল খুব চাপা স্বরে তাকে দেহাতে হিন্দিতে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, সুশীলা। ওই সাহেব দুজন প্রায় এখানে আসেন, তাই না? সুশীলা ফিসফিস করে বলল, হুজুর, ওরা ভালো লোক নয়। কথাটা বলেই সে হনহন করে চলে গেল। রাত 9টার সময় রামভগত আমাদের খাবার দিয়ে গিয়েছিল। খাওয়ার পর হারিকেনের আলোয় কর্নেল একটা বই পড়ছিলেন। 3 দিকের 3টে জানলায় খুলে দিয়েছিলাম, পর্দাও সরিয়ে দিয়েছিলাম। দক্ষিণের ঘর বলেই এই ঘরটা মোটামুটি আরামদায়ক। কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘরে জ্যোৎস্না ঢুকেছে। কর্নেলের নাক ডাকছে। কেন ঘুম ভাঙল ভাবছি। হঠাৎ আমাদের পাশের ঘরটায় ঝনঝন শব্দ করে কে যেন থালা বাসন ছুঁড়ে ফেলল।
তারপরে ক্রমাগত কাঁচ ভাঙার শব্দ, সেই সঙ্গে অদ্ভুত জান্তব গড় গর্জন। ব্যস্তভাবে ডাকলাম, কর্নেল, কর্নেল। কর্নেলের নাক ডাকা থেমে গেল। জড়ানো গলায় বললেন, কি হয়েছে? বললাম, শুনতে পাচ্ছেন না পাশের ঘরে কি হচ্ছে? কর্নেল নির্লিপ্তভাবে বললেন, ও কিছু না, চুপচাপ শুয়ে থাকো। কর্নেলের কথায় খুব অবাক হয়ে গিয়েছিলাম। ততক্ষণে সব শব্দ থেমে গেছে, শুধু জ্যোৎস্না মাখা গাছপালা আর বাতাসের এলোমেলো শব্দ। আমার লাইসেন্স রিভলভারটা বালিশের পাশেই ছিল। এ সময় জানলায় কোনো মুখ দেখলে নিশ্চয়ই তাকে গুলি করতাম। ঘুম ভেঙে দেখি কর্নেল যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। অন্যদিনের মতো কপাটে কেউ টোকা দিচ্ছিল। উঠে বসে বললাম, রামভগত নাকি? রামভগত ভেজানো দরজার কপাট ঠেলে বেডটি নিয়ে ঘরে ঢুকল। তার হাত থেকে চায়ের পেয়ালা নিয়ে বললাম, আচ্ছা রামভগত, তোমার ওই গেস্ট দুজন কি মদ খান? রামভগত বলল, না স্যার। তাহলে কাল রাতে কারা পাশের ঘরে জিনিসপত্র ভাঙচুর করছিল? তাছাড়া কুকুরের ডাকও শুনেছি, ব্যাপারটা কি? রামভগত নিজের কপালে থাপ্পড় মেরে ভয়ার্ত মুখে বলল, মাফ করবেন স্যার, আমারই বলা উচিত ছিল। কোনো কোনো রাতে পাশের ঘরে ওইরকম আজগুবি সব আওয়াজ শোনা যায়। বলো কি? হ্যাঁ স্যার, ওই ঘরে পুরনো সব আসবাবপত্র আর নানা রকম জিনিস আছে। আমার আপনাদের বলে দেওয়া উচিত ছিল। তাহলে তুমি বলতে চাও ও ঘরে ভূত আছে? কোনো কোনো রাতে তারা হানা দেয়? হ্যাঁ স্যার, সিনহা সাহেব বা শর্মা সাহেব বছরে অনেকবার করে এখানে আসেন তো, তাই তারা ও নিয়ে মাথা ঘামান না। তা স্যার, আজ সকালেই তো আপনাদের চলে যাওয়ার কথা ছিল। কর্নেল সাহেব বলেছিলেন সকালেই রেঞ্জার সাহেবের জিপ গাড়ি আসবে আপনাদের নিতে। হ্যাঁ, তাই কথা ছিল। তবে কর্নেল সাহেব বলেছেন আরও ২-৪ দিন থাকতেও পারেন। এই জঙ্গল তার খুব ভালো লেগেছে। আপনাদের ইচ্ছা স্যার, বলে সে চলে গেল। কর্নেল ফিরে এলেন। তখন প্রায় 8:30 বাজে। অভ্যাস মতো কর্নেল টুপি খুলে সম্ভাষণ করলেন। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। বললাম, মাঝখানের ঘরটায় ভূতেরা যা উপদ্রব করল, তাতে সুনিদ্রা আশা করা যায় না। কর্নেল হাসতে হাসতে পিঠের কিটব্যাগ খুলে টেবিলে রাখলেন। গলা থেকে ঝুলন্ত বায়োনোকুলার ও ক্যামেরাও খুলে রাখলেন। রামভগত তাকে ফিরতে দেখেছিল। ট্রেতে কফি এবং স্ন্যাক্স নিয়ে এলো। কর্নেল বললেন, রামভগত, রেঞ্জার সাহেব জিপ পাঠিয়েছিলেন কথা মতো। পথে আমার সঙ্গে ড্রাইভার ইসমাইলের দেখা হয়েছে। তাকে বলে দিয়েছি আমরা এখনও ২-৩টে দিন হয়তো থাকব। কবে ফিরব সে খবর যথাসময়ে তোমার সাহেবকে জানিয়ে দেব। রামভগত সেলাম ঠুকে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি তো নদীর দিক থেকে এলেন, লাক্ষা ব্যবসায়ীদের নদীতে ছিপ ফেলে বসে থাকতে দেখেছেন নিশ্চয়ই। কর্নেল বললেন, হ্যাঁ দেখেছি, তবে বাইনোকুলারে দূর থেকে। ওরা দুজনে ধারিয়া জলপ্রপাতের নিচে যে জলাশয় আছে সেখানে ছিপ ফেলে বসে আছেন। বললাম, কাল রাতের ঘটনাটা রামভগত ভুতুরে উপদ্রব বলে ব্যাখ্যা করল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, এই ভুতুরে উৎপাতের কথা আমাকে রেঞ্জার সাহেব বলেছিলেন। আমি অবাক হয়ে বললাম, কি আশ্চর্য, কথাটা আপনি আমাকে বলেননি? বলিনি, তার কারণ আমার সঙ্গে তুমি এতকাল ঘুরছ। তোমার কতখানি সাহস বেড়েছে তা মেপে নিতে চেয়েছিলাম। হাসতে হাসতে বললাম, তা সাহস কিছুটা বেড়েছে বই কি, না বাড়লে জানলাগুলো বন্ধ করে দিতাম। আপনি কতদূর ঘুরলেন? হরপার্বতীর সেই মন্দির আজ উঠতে পেরেছি। চিন্তা করো জয়ন্ত, এই বুড়ো বয়সে প্রায় ৩০০ ফুট পর্বত আরোহণ কম কথা নয়। ওখানে কেন উঠেছিলেন? মন্দির তো নেই, ভেঙে গেছে। হ্যাঁ, মন্দির নেই, হরপার্বতীও নেই, কিন্তু ওখানে একটা ছোট গুহা আবিষ্কার করেছি। তুমি শুনলে অবাক হবে, গুহাতে কোনো মানুষ বাস করে। যদিও তার দেখা পাইনি। একটা ভাঁজ করা ক্যাম্বিসের খাটিয়া আছে, তার মানে কেউ ওখানে শুয়ে রাত কাটায়। অনেকগুলো সিগারেটের ফিল্টারটি পড়ে থাকতে দেখেছি। তাহলে বোঝো, সে যেই হোক প্রচুর সিগারেট খায়। ফিল্টার টিপ সিগারেট যে খায় নিশ্চয়ই তার পয়সা কড়ি ভালোই আছে, কিন্তু সে ওখানে কি করে তা কি টের পেয়েছেন? কর্নেল থামলেন। আর যাই করুক, তপস্যা করে না। অদ্ভুত লোক তো। কর্নেল, নিশ্চয়ই লোকটার কোনো অভিসন্ধি আছে, না হলে অমন জায়গায় কেন সে রাত কাটাবে? কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। এক রাশ ধোঁয়ার সঙ্গে বললেন, জয়ন্ত, তুমি কাল বলছিলে আমি যেখানেই যাই রহস্য খুঁজে পাই, কিন্তু সমস্যা কি জানো? বারবার দেখে আসছি রহস্যের আড়াল থেকে কোনো চিরন্তন খুনি আমাদের সামনে একটা করে রক্তাক্ত মৃতদেহ ছুঁড়ে ফেললে আমাকে চ্যালেঞ্জ জানায়। চমকে উঠে বললাম, কি সর্বনাশ! ওই অলক্ষণের কথা আর বলবেন না কর্নেল। এই বনবাদারে ওইসব লাশ টাশ নিয়ে জড়িয়ে পড়া ঠিক নয়।
ধরুন এমনও তো হতে পারে যে কুকুরটাকে আপনি আফগান হাউন্ড বলছেন, তার আক্রমণে কেউ রক্তাক্ত লাশ হয়ে গেল, তখন কি আপনি কুকুরটাকে মারতে এই বিশাল জঙ্গল এলাকায় ছোটাছুটি করে বেড়াবেন? কর্নেল আমার কথার উত্তর দিলেন না। চোখ বুজে চুরুট টানতে থাকলেন। কিছুক্ষণ পরে রামভগত কফির ট্রে নিতে এলো। সে বলল, ব্রেকফাস্ট কি 9টায় খাবেন স্যার? কর্নেল শুধু বললেন, হ্যাঁ। ব্রেকফাস্টের পর কর্নেলের সঙ্গী হতে হলো আমাকে। নিচের পিচ রাস্তায় অবশ্যই গাছপালার গাঢ় ছায়া পড়েছে। আমরা নদীর ব্রিজের দিকে হেঁটে যাচ্ছিলাম। ব্রিজ পেরিয়ে গিয়ে এবার দুধারে ঘন জঙ্গল, কোথাও কোথাও নিবিড় ঝোপঝাড়। শরৎকালের জঙ্গলে এটা স্বাভাবিক। কিছুটা চলার পর জিজ্ঞেস করলাম, আজও কি আপনার লক্ষ্য সেই বিরল প্রজাতির অর্কিড? কর্নেল বললেন, দৈবাত তার দেখা পেতেও তো পারি, তবে আপাতত তোমাকে সেই হর পার্বতী মন্দিরের নিচে গুহা দেখাতে নিয়ে যাচ্ছি। বললাম, সর্বনাশ, 300 ফুট পাহাড়ে চড়াবেন আমাকে এই রোদ্দুরে? ডার্লিং, একসময় তুমি মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং নিয়েছিলে। মাঝে মাঝে তোমাকে পাহাড়ে চড়াই বলেই তোমার শক্তি বাড়ে। কথা না বাড়িয়ে তাকে অনুসরণ করলাম। এক ফালি লাল মাটির পথ, কখনো চড়াই কখনো উতরাই হয়ে বাঁক নিতে নিতে জঙ্গলে উধা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা খোলা ঘাসে ঢাকা মাঠ দেখতে পেলাম। আমাদের ডান দিকে একটা খাড়াই টিলা দেখে চিনতে পারলাম এটাই সেই হর পার্বতীর মন্দির। আগের দিন টিলাটা পশ্চিম দিকের নদীর ধার থেকে দেখেছিলাম। কর্নেল বাইনোকুলারে হরপার্বতী টিলা এবং চারদিক খুঁটিয়ে দেখার পর এগিয়ে গেলেন। এদিকটায় টিলার নিচে একটা শালবন। শালবনের নিচে তত বেশি বাড়ি নেই। এলোমেলো বাতাস বইছিল। এতক্ষণে নীল আকাশে সাদা মেঘের টুকরো চোখে পড়ল। শালবন পেরিয়ে কোনো পুরনো আমলের পাথরের সিঁড়ি বেয়ে আমাদের পাহাড় চড়া শুরু হলো। বলছি পাহাড় বা টিলা, কিন্তু এটা অনেকটা মিশরের পিরামিডের মতোই দেখতে। মাঝে মাঝে মেঘের ছায়া ছাড়া এদিকটা কোনো গাছের ছায়া পাওয়ার আশা নেই। কর্নেল মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিলেন। পাথরের সিঁড়ি কোথাও কোথাও পিছল হয়ে আছে, তাই 8 ঘন্টা পরে যখন চূড়োয় পৌঁছলাম তখন আমি হাঁপাচ্ছি। একটা কোনো বটগাছ হরপার্বতীর মন্দিরের ধ্বংসাবশেষ থেকে মাথা তুলেছে। তার ছায়ায় একটা পাথরে কর্নেল বসলেন। আমি তার পাশাপাশি আরেকটা পাথরে বসলাম। সত্যি, আমার এই বৃদ্ধ বন্ধুর কোনো তুলনা হয় না। তিনি যে ক্লান্ত তাও বোঝা যাচ্ছে না। বাইনোকুলারে চোখ রেখে তিনি দক্ষিণ পশ্চিম কোণে কিছু দেখছিলেন। জিজ্ঞেস করলাম, জলপ্রপাতটা ওইদিকে আছে, তাই না? কর্নেল বললেন, হ্যাঁ, গাছপালার আড়ালে ঢাকা পড়েছে। তবে মৎস্য শিকারী 2 লাক্ষা ব্যবসায়ীকে দেখতে পেলাম না। ওরা হয়তো ইচ্ছেমতো মাছ ধরে বাংলোয় ফিরে গেছেন। সেই গুহাটা কোথায়? আমাদের নিচে। চলো, গুহায় বসে চুরুট টানা যাবে। তাকে অনুসরণ করে দেখলাম ঝোপঝাড়ের ফাঁকে পাথরের সিঁড়ির মতো কয়েকটা ধাপ। সাবধানে কর্নেলের পিছনে নেমে গেলাম। গুহার সামনে একটা পাথরের চাতাল। গুহার দরজাটা প্রায় 6 ফুট উঁচু, 3 ফুট চওড়া। চাতালে দাঁড়িয়ে বললাম, কর্নেল, গুহাবাসী এখন নেই রক্ষে, তাহলে এতক্ষণ লড়াই বেঁধে যেত। কর্নেল একটু হেসে বললেন, লোকটা দিনে থাকে না। কেমন করে জানলেন আপনি? কর্নেল বললেন, আজ ভোরে ওই পিচ রাস্তায় সম্ভবত তারই সঙ্গে আমার দেখা হয়েছে। কি আশ্চর্য, আপনি আগে বলেননি কেন? এই তো বললাম, তুমি জানতে চাইলে তাই বললাম। কি করে বুঝলেন সেই এই গুহায় রাত কাটায়? তার হাতে একটা টিফিন ক্যারিয়ার ছিল। না, সে কোনো সাধু সন্ন্যাসী নয়, দোস্তুর মতো ভদ্রলোক। কিন্তু সেই যে গুহায় থাকে তার কি প্রমাণ পেয়েছেন? তার মুখে ফিল্টার টিপ সিগারেট ছিল, পিঠে আটা ছিল, একটা বন্দুক। আপনি তাকে কিছু জিজ্ঞেস করলেন না? না, কারণ সে নিজেই বলল, এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো ঠিক নয়। বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকের জঙ্গলে একটা অজানা মানুষখেকো জন্তুর উৎপাত আছে, সাবধান। আমি তাকে বললাম, আপনি কি ওই জন্তুটাকে মারবার জন্যই বন্দুক নিয়ে গিয়েছিলেন? সে আমার কথার কোনো জবাব না দিয়ে চলে গেল। এবার জানত, তাহলে অঙ্ক কষে দেখো। অবাক হয়ে কর্নেলের কথা শুনছিলাম। বললাম, লোকটা তাহলে এলাকার কোনো বড় লোক। ওই বন্দুক তার প্রমাণ। আর স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা বদ্ধ পাগল। কর্নেল গুহায় ঢুকে গুটিয়ে রাখা ক্যাম্বিসের খাট খুললেন। অবাক হয়ে দেখলাম বিছানার উপর হিন্দিতে ছাপানো খান 4 পুরনো বই। জিজ্ঞেস করলাম, ওগুলো কিসের বই? গল্প উপন্যাস নাকি? কর্নেল বললেন, না, ওগুলো মন্ত্রতন্ত্রের বই। ওই কোণে দেখা গেল হারিকেন আছে। হারিকেনটা রাখার জন্য ওই দেখো, একটা উঁচু টুল। হাসতে হাসতে বললাম, যা বলেছি তাই, বদ্ধ পাগল। কর্নেল কোনো মন্তব্য করলেন না। তিনি বইগুলোর পাতা একটা একটা করে উল্টাতে থাকলেন।
তারপর একটা ভাঁজ করা কাগজ খুঁজে বের করে সেটা খুলে চোখ বুলিয়ে নিলেন। জিজ্ঞেস করলাম, ওটা কি? কর্নেল ভাঁজ করা কাগজটা বুক পকেটে ঢুকিয়ে ক্যাম্পবেসের খাটটা আগের মতো গুটিয়ে রাখলেন। বললেন, চলো এখান থেকে কেটে পড়ি। কিছুক্ষণ পরে যখন হরপার্বতীর চূড়া থেকে নেমে আসছি তখন বললাম, আপনি কি জানতেন ওই ভাঁজ করা কাগজটা এখানে খুঁজে পাওয়া যাবে, তাই এখানে এসেছিলেন? কর্নেল বললেন, গুহাটা তো আজ সকালেই আবিষ্কার করেছি। তাহলে আবার এলেন কেন? তোমাকে দেখানোর জন্য। না কর্নেল, আপনি যেভাবেই হোক খুব সম্ভবত জানতেন ওই ভাঁজ করা কাগজটা এখানে পাওয়া যাবে। কাগজে কি আছে বলে তুমি ভাবছ? একটু হেসে বললাম, কোনো গুপ্তধনের ঠিকানা। কর্নেল হাসলেন। ঠিক বলেছ ডার্লিং, তবে এখন কোনো কথা নয়, চলো এখান থেকে জলপ্রপাতের কাছে যাওয়া যাক। চূড়া থেকে নেমে আবার একটা শালবন পেরিয়ে ধারিয়া নদীর দেখা পেলাম এক ঝলক। এতক্ষণে জলপ্রপাতের গর্জন শোনা গেল। নদীর ধারে ধারে হাঁটতে হাঁটতে একসময় জলপ্রপাতের দেখা পাওয়া গেল। এই জলপ্রপাতটা আমি আগেই দেখেছি, তবে নদীর পশ্চিম পাড় থেকে। জলপ্রপাতের নিচে বিস্তীর্ণ একটা জলাশয়। কর্নেল বাইনোকুলারে জলাশয়টা দেখে নিয়ে বললেন, কিছু জলচর পাখি সবসময় হয়তো এখানে থাকে। তাদের বন্ধুকে শিকার করা হয়তো সোজা, কিন্তু শিকারকে করতলগত করা কঠিন, কারণ দৈবাদ এই জলাশয়ের শেষ প্রান্তে গেলেই আর একটা ছোট্ট প্রপাতের পাল্লায় পড়ে নৌকো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই দেখছ না, এখানে কোনো জেলে নৌকা নেই। কর্নেল জলাশয়ের অন্য পারে বাইনোকুলারে কিছু দেখছিলেন। জিজ্ঞেস করলাম, অর্কিড দেখতে পাচ্ছেন নাকি? এইসব জায়গায় অর্কিড জন্মায় না। তাহলে কি দেখছিলেন? কর্নেল উত্তর না দিয়ে উত্তরে নদীর ওপর সেই ব্রিজের দিকে অর্থাৎ উজানের দিকে হাঁটতে শুরু করলেন। মনে হলো উত্তেজিত হওয়ার মতো কিছু দেখেছেন। তাকে চুপচাপ অনুসরণ করলাম। ব্রিজ পেরিয়ে নদীর পশ্চিম পারে অসমতল মাটিতে পাথর আর উঁচু নিচু গাছপালার ভেতর দিয়ে কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছিলেন। আমি হতবাক হয়ে তাকে অনুসরণ করছিলাম। জলপ্রপাতের ডান দিকে নদীর পার খানিকটা ঢালু, আর ওই ঢালু মাটি পুরোটাই ঘাসে ঢাকা। জলাশয়ের কিনারায় বড় বড় পাথরের টুকরো পড়ে আছে। সেখানে নেমে গিয়ে কর্নেল একটা মাছ ধরা ছিপের গোড়ার দিকটা পাথরের ফাঁক থেকে তুলে নিলেন। দেখলাম ছিপটার গোড়ায় পেতলের হুইল বাঁধা আছে, কিন্তু সুতো ছিঁড়ে গেছে। কর্নেল মৃদুস্বরে বললেন, এই হুইলটা রোদে চকচক করছিল, কিন্তু ভেবে পাচ্ছি না ছিপের গোড়ার দিকটা ভেঙে ফেলে রেখে লাক্ষা ব্যবসায়ীরা উধাও হলেন কেন। চলো বাংলোয় ফিরে গিয়ে ব্যাপারটা বোঝা যাবে। বাংলোয় ফিরে গিয়ে রামভগতের মুখে যা শুনলাম তা সাংঘাতিক ঘটনা। সেই হিংস্র জন্তুটা নাকি ছোট সাহেব অর্থাৎ রাকেশ শর্মার গলা কামড়ে ধরে জঙ্গলে উধাও হয়েছে। বড় সাহেব তাই ধর্মপুরে চলে গেছেন, রামপুর টাউন থেকে পুলিশ নিয়ে আসবেন। ঘটনাটা শোনার পর কর্নেল গম্ভীর মুখে আমাদের ঘরের তালা খুলে ভিতরে ঢুকলেন। তারপর পিঠ থেকে কিটব্যাগ, বাইনোকুলার, ক্যামেরা টেবিলে রেখে চুরুট ধরালেন। আমি হতচকিত হয়ে পড়েছিলাম। প্রপাতের জলাশয়ের ধারে মাছ ধরা ছিপটা ভাঙা অবস্থায় দেখে এসেছি। আফগান হাউন্ডের অতর্কিত আক্রমণের সময় রাকেশ শর্মা কি ছিপের গোড়ার দিকটা দিয়ে জন্তুটাকে আঘাত করেছিলেন? কিন্তু একটা ব্যাপার আমাকে অবাক করেছে, ওখানে তো কোনো রক্তের চিহ্ন দেখিনি। একটু পরে কর্নেলকে বললাম, আচ্ছা কর্নেল, হিংস্র কুকুরটা যদি মিস্টার শর্মার গলা কামড়ে বাঘের মতোই জঙ্গলে উধাও হয়ে থাকে, তাহলে ঢালু ঘাসের জমিতে প্রচুর রক্ত পড়ার কথা, কিন্তু আমরা রক্ত দেখিনি। কর্নেল মৃদুস্বরে বললেন, রক্ত আমার চোখেও পড়েনি। অবশ্য অনেক সময় কোনো হিংস্র জন্তু গলা কামড়ে টেনে নিয়ে গেলে গলা থেকে কামড় না খোলা অবধি রক্ত ঝরে না। কথা আমি বিখ্যাত বাঘ শিকারীদের কাছে শুনেছি। এখন আক্ষেপ হচ্ছে, জলাশয়ের ওপরের পাড়ে ঝোপ জঙ্গলগুলো খুঁজে দেখা উচিত ছিল, কিন্তু আমি কেমন করে জানব এমন কিছু ঘটেছে? আমি একটু চুপ করে থাকার পর বললাম, হরপার্বতী টিলার গুহা থেকে যে ভাঁজ করা কাগজটা নিয়ে এলেন, ওতে কি আছে? তাছাড়া আপনি কি আগে থেকেই জানতেন যে ওটা এখানে পাওয়া যাবে? কর্নেল বললেন, তোমাকে তো বলেছি, আজই ওই পাহাড়ের গুহা আবিষ্কার করে এলাম। আবিষ্কারের কথাটা ঠিকই। আসলে কাল দুপুরে তুমি যখন গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিলে, আমি বাইনোকুলারে দেখতে পেয়েছিলাম হরপার্বতী মন্দিরের টিলা বেয়ে বাংলোর মালী নবচন্দ্র উঠে গেল। তারপর আর তাকে দেখতে পেলাম না। ভাবলাম ভক্তিমান নব হয়তো পুজো দিতে যাচ্ছে, কারণ তখনও আমি টিলার চূড়ায় মন্দিরটা আস্ত আছে কিনা তা জানতাম না। তাই আজ প্রাতঃভ্রমণের সময় নিছক খেয়ালে টিলার চূড়ায় উঠেছিলাম। দেখলাম কোনো মন্দির নেই। মন্দিরের ধ্বংসাবশেষে একটা বেটে বটগাছ গজিয়েছে। তখন মনে প্রশ্ন জাগল, নবচন্দ্র এখানে কেন এসেছিল? তারপর খুঁজতে খুঁজতে কয়েক মিটার নিচে ওই গুহাটা দেখতে পেয়েছিলাম।
বললাম, কিন্তু তখন আপনি গুহার ভিতর কিছু খুঁজেননি, আমাকে সঙ্গে নিয়ে গিয়ে তারপর খুঁজে ওই ভাঁজ করা কাগজটা পেলেন। ব্যাপারটা মাথায় ঢুকছে না। কর্নেল ঠোঁটের কোণে হেসে বললেন, তখন ভেবেছিলাম গুহাবাসীর লোকটার জন্য নব হয়তো খাবার নিয়ে গিয়েছিল। আমার এ ভুল কেন হলো তা বুঝতেই পারছ। ভোরবেলা পিচ রাস্তার মোড়ে বন্দুকওয়ালা লোকটার হাতে একটা টিফিন ক্যারিয়ার দেখেছিলাম। এই সময় রামভগত বারান্দা থেকে বললেন, এখন কি কফি খাবেন স্যার? কর্নেল বললেন, হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে, তুমি কফি আনো। বাইরে রামভগতের পায়ের শব্দ মিলিয়ে গেলে বললাম, প্লিজ কর্নেল, ওই কাগজটাতে কি লেখা আছে আমায় খুলে বলুন। কর্নেল বললেন, ওতে হিন্দিতে লেখা আছে, যোগিন্দর, ধরমপুর থেকে সিনহা সাব খবর পাঠিয়েছে, কাল বিকেলের মধ্যে বাংলোয় আসছে। তোমার কথা মতো আগাম জানিয়ে রাখলাম। চিঠির নিচে শুধু নব লেখা আছে। নব হিন্দি লিখতে জানে? কি আশ্চর্য, সে এতকাল বিহার মূলকে বাস করছে, একটু একটু হিন্দি লেখাপড়া জানা তার পক্ষে অস্বাভাবিক নয়। ভারী গোলমেলে ব্যাপার, কিছু বোঝাই যাচ্ছে না। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, বড় জটিল রহস্য। কথাটা বলে তিনি জ্বলন্ত চুরুট ঠোঁটে কামড়ে ধরে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলেন। মাথার টুপিটা সম্ভবত খুলতে ভুলে গিয়েছিলেন। মুখ উঁচু করায় টুপিটাই খুলে পড়ে গেল। তবু তিনি ধ্যানস্থ। অগত্যা খালি টুপিটা কুড়িয়ে টেবিলে রাখলাম। একটু পরে রামভগত কফি নিয়ে এলো। তাকে বললাম, সিনহা সাহেব বলেছিলেন অস্ত্র ছাড়া জঙ্গলে কোথাও যাওয়া নিরাপদ নয়। তাহলে সেই জন্তুটা কি করে তোমাদের ছোট সাপকে তুলে নিয়ে গেল? রামভগত করুণ মুখে বলল, সিনহা সাহেব আর শর্মা সাহেবের কাছে রিভলভার আছে। তুমি কি কখনো দেখেছ? হ্যাঁ স্যার, কতবার দেখেছি। সিনহা সাহেব বলে গেলেন আচমকা জানোয়ারটা ঝাঁপ দিয়েছিল। সিনহা সাহেব মাথা ঠিক রাখতে পারেননি, ছিপ দিয়ে নাকি জানোয়ারটাকে মেরেছিলেন। তারপর খেয়াল হতেই রিভলভার থেকে পরপর দুটো গুলি ছুঁড়েছিলেন, কিন্তু জানোয়ারটা তখনই এক লাফে নাকি উপরের জঙ্গলে ঢুকে পড়ে। স্যার, এই জানোয়ার কোনো খারাপ আত্মা। এই মুলুকের লোকে বিশ্বাস করে ওটা ভূতপ্রেত ছাড়া কিছু নয়। ততক্ষণে কর্নেল সোজা হয়ে বসে কফিতে মন দিয়েছেন। গম্ভীর মুখে বললেন, বুঝলে রামভগত, এবার বোঝা যাচ্ছে ওই হিংস্র ভূতটাই গত রাতে পাশের ঘরে অদ্ভুত সব শব্দ করছিল। শব্দ শুনে কেউ বেরোলেই সে নির্ঘাত তার গলা কামড়ে ধরে জঙ্গলে উধাও হয়ে যেত। রামভগত ভয়ার্ত মুখে চাপা স্বরে বলল, সেই জন্যই তো আমরা ওই ঘর থেকে শব্দ শুনেও রাতে বেরোই না। ও ঘরের তালার চাবি কার কাছে থাকে? চাবি একটা আমার কাছে ছিল, আর একটা রেঞ্জার সাহেবের কাছে। তোমার কাছে ছিল মানে এখন নেই? না স্যার, চাবিটা হারিয়ে গেছে। কি করে যে হারিয়ে গেল কে জানে। রেঞ্জার সাহেব ওই চাবিটা আমাকে আলাদা করে রাখতে বলেছিলেন, তাই আমি ওটা আমার ঘরের কুলুঙ্গিতে রুদ্রদেবের তলায় রেখেছিলাম। আমার বউকে পর্যন্ত কথা জানাইনি। কিছুদিন আগে রেঞ্জার সাহেব এসে ওই ঘরটা খুলতে বলেছিলেন, তিনি চাবিটা আনতে ভুলে গিয়েছিলেন। আমি রুদ্রদেবের মূর্তির তলায় তন্ন তন্ন করে খুঁজেও চাবিটা পাইনি। রেঞ্জার সাহেব আমাকে খুব বকাবকি করে বলেছিলেন একটা নতুন তালার ব্যবস্থা করবেন, কিন্তু এখনও পর্যন্ত করেননি। বাইরে কেউ ডাকছিল, রামভগত, রামভগত। রামভগত তখনই বেরিয়ে গেল। দরজার পর্দার ফাঁক দিয়ে দেখলাম দুজন মেটে রঙের উর্দি পরা লোক, তাদের কাঁধে বন্দুক। বললাম, কর্নেল, আপনি বলেছিলেন এই রিজার্ভ ফরেস্টের গার্ডরা নিজের নিজের বাড়িতে বসে ডিউটি করে, এখন দেখছি তাদের টনক নড়েছে। কর্নেল বললেন, ওদের দোষ নেই। রেঞ্জার সাহেবকে তো বলতে শুনেছ, এই জঙ্গলটা সবে মাস চারেক আগে সরকার রিজার্ভ ঘোষণা করেছে। এই বাংলোটা ছিল ইংরেজ আমলের কোনো প্রকৃত প্রেমিক ইংরেজের বাংলো বাড়ি। দেওয়ালের অবস্থা দেখে তা বুঝতে পারছ না? এখানে শিগগিরই নাকি বিদ্যুতের লাইন এসে যাবে, তারপর বাংলোটা মেরামত করা হবে। কফি শেষ করে বললাম, বাংলোতে 3টে মোটে ঘর, মধ্যের ঘরটা পুরনো আসবাবপত্রে নাকি ভর্তি, আর ওই ঘরেই মাঝে মাঝে কোনো প্রেতাত্মা হিংস্র আফগান হাউন্ডের বেশে দখল করে নেয়। গত রাতে সে এসেছিল, ঘরটা খুলে দেখতে পেলে ব্যাপারটা বোঝা যেত। কর্নেল এস্টেতে রাখা চুরুটটা টেনে নিজেকে চাঙ্গা করলেন। তারপর বললেন, জয়ন্ত, ওই ঘরে গত রাতে সত্যিই যে একটা আফগান হাউন্ড ঢুকেছিল এবং তার মালিকও সঙ্গে ছিল, এটা আমার দৃঢ় বিশ্বাস। অবাক হয়ে বললাম, মালিক? মানে আফগান হাউন্ডটার কোনো মালিক আছে? তা যদি থাকে, তাহলে সে তার পোষা জন্তুটাকে ওভাবে জঙ্গলে ছেড়ে দেয় কেন? সে নিশ্চয়ই জানে এই কুকুরটা বাঘের চেয়েও হিংস্র। বিশেষ করে বনে জঙ্গলে ছেড়ে দিলে কুকুরটা তো ক্রমশ বন্য হয়ে উঠবে, তখন কারো বশ মানবে না। কর্নেল কি বলতে যাচ্ছিলেন,
এমন সময় বাংলোর নিচের রাস্তায় গাড়ির শব্দ শোনা গেল। জানলার পর্দা তুলে দেখলাম একটা পুলিশ জিপ, একটা পুলিশ ভ্যান এবং তার পেছনে রেঞ্জার সাহেবের সেই জিপটা এসে থামল। গাড়ি ৩টে থেকে ২জন পুলিশ অফিসার এবং কয়েকজন সশস্ত্র কনস্টেবল বেরিয়ে এলো। পেছনের জিপ থেকে রেঞ্জার সুরঞ্জিত নায়েক এবং লাক্ষা ব্যবসায়ী সেই সিনহা সাহেব বেরিয়ে এলেন। সবাই এসে বাংলোর বারান্দায় ভিড় করলেন। এবার দরজার পর্দার ফাঁকে উঁকি মেরে দেখলাম বারান্দার চেয়ারগুলো দখল করে পুলিশ অফিসার আর মিস্টার সিনহা এবং আরও ২জন পুলিশ অফিসার বসে পড়লেন। শুধু রেঞ্জার সাহেব আমাদের ঘরের সামনে এসে আমায় দেখে নমস্কার করে বললেন, মিস্টার চৌধুরী, কর্নেল সাহেব কি আবার অর্কিডের খোঁজে বেরিয়ে গেছেন? ভেতর থেকে কর্নেল সাড়া দিলেন, না মিস্টার নায়েক, ঘরে বসে ঈশ্বরের নাম জপ করছি। আপনি আসুন, ভেতরে আসুন। মিস্টার নায়েক ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বসলেন। তারপর বললেন, মিস্টার সিনহাকে আমি সতর্ক করে দিয়েছিলাম, ওভাবে যখন তখন জঙ্গল এলাকায় যাবেন না। জানোয়ারটাকে এলাকার আদিবাসীরাও দেখেছে। তারা ভয়ে আর কাঠ সংগ্রহের জন্যে জঙ্গলের বেশি ভেতরে ঢোকে না। এর আগেও কয়েকটা প্রাণ গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, খোঁজাখুঁজি করে শুধু রক্ত আর হাড় ছাড়া ডেডবডির এতটুকু মাংসও দেখতে পাওয়া যায়নি। এমনকি মাথাটা ওকে যেন ধারালো দাঁতে কড়মড় করে চিবিয়ে খেয়েছে। কর্নেল বললেন, আপনি বাংলোর ভূতের কথা বলেছিলেন। গত রাতে সে তালাবন্ধ ঘরের ভেতর খুব লম্পজম্প করে গেছে। আমি বলে উঠলাম, আর ওই গড়গড় গর্জনের কথা বলুন। মিস্টার নায়েক যেন চমকে উঠলেন। কোনো জন্তুর গর্জন? হ্যাঁ, হিংস্র জন্তুর গর্জন বলেই মনে হল। কর্নেল বললেন, আমি কিন্তু গর্জন শুনিনি। বললাম, শুনবেন কি করে? আপনি তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। আমি জাগিয়ে দিতে বললেন ও কিছু নয়। তারপর আবার আপনার নাক ডাকা শুরু হলো। মিস্টার নায়েক হঠাৎ চাপা স্বরে জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেবের আজ সকালে চলে যাওয়ার কথা ছিল। গত রাতের ওই ভুতুড়ে উৎপাতের রহস্য সমাধান করবার জন্যই কি আপনি থেকে গেলেন? কর্নেল তেমনই চাপা স্বরে উত্তর দিলেন, মিস্টার নায়েক, রামপুর থানার অফিসার ইনচার্জকে কি আমাদের কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। আপাতত পুলিশের কি প্ল্যান? ফরেস্ট গার্ডদের সঙ্গে নিয়ে রাকেশ শর্মার মৃতদেহ উদ্ধার। অবশ্যই আমি ওদের বলেছি পুরো লাশ খুঁজে পাবেন না, হাড়গোড়ার রক্ত খুঁজে পাবেন। এই সময় আমাদের ঘরের দরজার সামনে একজন পুলিশ অফিসার এসে বললেন, আসতে পারি? মিস্টার নায়েক বললেন, আসুন মিস্টার প্রসাদ, কর্নেল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই। আলাপ পরিচয় জানা গেল তিনি অফিসার ইনচার্জ মিস্টার হরিহর প্রসাদ। উনি বললেন, পুলিশ ফোর্স ফরেস্ট গার্ডদের সঙ্গে এখনই বেরিয়ে গেল। আমাদের ২জন অফিসারও তাদের দলে আছেন। মিস্টার সিনহা ওদের সঙ্গে যাননি? হ্যাঁ, উনিও গেছেন। জলপ্রপাতের নিচে যেখানে ওরা মাছ ধরছিলেন সেখান থেকে খোঁজা শুরু হবে। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। আপনার সব পরিচয়ই আমাকে মিস্টার নায়েক দিয়েছেন। তাছাড়া আসতে আসতে হঠাৎ আমার মনে পড়ে গেল, হথিয়ারগড়ে আমার এক কলিগ সম্প্রতি ওসি হয়ে গেছেন। তাঁর কাছে আপনার কথা শুনেছিলাম। কর্নেল বললেন, বলুন আমি কি করতে পারি? বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আছে ধরমপুর ফরেস্ট এলাকায় নিষিদ্ধ মাদকের একটা চোরা ঘাঁটি আছে, কিন্তু সেটা কোথায় তা আমাদের সূত্রও জানে না। সে শুধু কোনো কোনো রাত্রে ওই জঙ্গলের ভেতর মোটর গাড়ির আলো দেখতে পেয়েছে। যাই হোক, এর সত্যি মিথ্যে যে যাচাই করব তার সুযোগ পাইনি। প্রথমত, কিছুকাল যাবৎ এই জঙ্গলে একটা অজানা হিংস্র জানোয়ারের উৎপাত। দ্বিতীয়ত, আমাদের হাতে তত বেশি ফোর্সও নেই যে জঙ্গলটাকে ঘিরে রাখব। কর্নেল জিজ্ঞেস করলেন, মিস্টার সিনহার কাছে তো বটেই, মিস্টার শর্মার কাছেও রিভলভার ছিল। মিস্টার সিনহার শুনলাম ২ রাউন্ড গুলিও ছুঁড়েছেন। প্রসাদ বললেন, পিছন থেকে জানোয়ারটা নাকি নিঃশব্দে মিস্টার শর্মার উপর ঝাঁপ দিয়েছিল। তারপর? কর্নেল তার কথার উপর বললেন, জানোয়ারটার চেহারা কেমন তা কি মিস্টার সিনহা আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, কালো রঙের একটা প্রকাণ্ড কুকুরের মতো জন্তু। তিনি নাকি এত হতবুদ্ধি হয়ে পড়েছিলেন যে সময়মতো গুলি ছোড়ার বদলে ছিপের গোড়ার দিকটা দিয়ে জন্তুটাকে আঘাত করেন। কর্নেল রেঞ্জার নায়েককে বললেন, আপনার সঙ্গে কি মাঝখানের ওই ঘরের তালার চাবি আছে? নায়েক বললেন, আছে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার প্রসাদ, মাঝখানের ঘরটাতে রাত্রে মাঝে মাঝে ভূতের উপদ্রব হয়। প্রসাদ একটু থেমে বললেন, হ্যাঁ, মিস্টার নায়েকের কাছে শুনেছি। কর্নেল বললেন, চলুন, ওই ঘরটার তালা খুললে ভেতরে একটু খোঁজখবর নেওয়া যাক। ভূত কোন পথে আসে এবং পালায় তা জানা দরকার। নায়েক আগে বেরিয়ে গিয়ে তালা খুলে কপাটে চাপ দিলেন, কিন্তু কপাট খুলল না। তিনি এবার সজোরে ধাক্কা দিলেন। দরজা একটু ফাঁক হল।
তারপর দেখা গেল একটা ভাঙাচোরা কাঠের আলমারি দরজার সামনে দাঁড় করানো আছে। সুরজিৎ নায়ক খুব অবাক হয়ে বললেন, আলমারিটা এখানে কে এনে রাখল? রামভগত, রামভগত। রামভগত দৌড়ে এসে বলল, কি হয়েছে স্যার? এই আলমারিটা এখানে কেন? রামভগত আমতামতা করে বলল, আমার চাবি তো হারিয়ে গেছে। আপনি নতুন তালা চাবি দেবেন বলেছিলেন, এখনো দেননি। কর্নেল এগিয়ে গিয়ে আলমারিটাকে টেনে সরিয়ে দিলেন। তারপরে দেখতে পেলাম ঘরের ভেতর ভাঙাচোরা একটা খাটে অনেকগুলো হাড়গোড় আর চাপ চাপ রক্ত। কর্নেল পকেট থেকে তাঁর ছোট্ট টর্চটা বের করে ভেতরে ঢুকে খুঁটিয়ে দেখার পর বললেন, হাড়গোড়গুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো ছোট্ট প্রাণীর হাড়। হ্যাঁ, ওই দেখুন মিস্টার প্রসাদ, এগুলো ভেড়ার লোম বলে মনে হয় না আপনার? ওসি মিস্টার প্রসাদ পরীক্ষা করে দেখে বললেন, ও মাই গড, ঘরে কেউ কি ভেড়া পুষে রেখেছিল? মিস্টার নায়ক হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। গম্ভীর মুখে রামভগতকে বললেন, তোমার চাবি হারিয়ে গেছে, তাহলে এখানে একটা ভেড়া ঘুমুচ্ছিল কি করে? রামভগত কাঁদো কাঁদো মুখে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। ভিতর থেকে কর্নেল বললেন, রামভগতের চাবিটা যে চুরি করেছে, কাল সে রাতে চুপি চুপি এখানে একটা ভেড়া এনে এই খাটে দাঁড় করিয়ে রেখেছিল। ভেড়া কি সাধে বলে? ভেড়া মানেই নির্বোধ। সে চুপচাপ দাঁড়িয়েছিল, ওদিকে চাবি চোর দরজা খুলে রেখেছিল। মিস্টার প্রসাদ বললেন, কেন? আমার অনুমান, কিন্তু যুক্তিপূর্ণ অনুমান। হিংস্র জানোয়ারটা কাছাকাছি কোথাও তার মালিকের সঙ্গে এসে অপেক্ষা করছিল। চাবিচোর সম্ভবত কোনো সংকেত দিয়ে সরে পড়ে, আর মালিক তার পোষ্য জানোয়ারটাকে ঘরে ঢুকিয়ে দেয়। মিস্টার নায়েক বললেন, কিন্তু আলমারিটা কে রেখেছিল এখানে? এবার খুলেই বলি, আমার দৃঢ় বিশ্বাস জন্তুটা একটা আফগান হাউন্ড। তার মালিক কোনো উদ্দেশ্যে তাকে দিয়ে মানুষ হত্যা করায়। গত রাত্রে আফগান হাউন্ডটা ক্ষুধার্ত ছিল, অর্থাৎ তাকে ক্ষুধার্ত রাখা হয়েছিল। মিস্টার প্রসাদ বললেন, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আপাত দৃষ্টিতে অদ্ভুত, কিন্তু আপনি আমার থিওরির কাঠামোটা শক্ত করে দিয়েছেন। কিভাবে? কর্নেল তার কথার জবাব না দিয়ে খাটের তলায় এবং মেঝের সবখানে ভাঙা আসবাবপত্রের ভেতর আলো ফেলে দেখছিলেন। দেখা শেষ হলে তিনি বললেন, হ্যাঁ, আফগান হাউন্ডটাকে এ ঘরে ঢুকিয়ে ভৌতিক উপদ্রব করানোর জন্য আরও কয়েকটা নির্বোধ ভেড়াকে এ ঘরে রাখা হয়েছিল। এতক্ষণে রামভগত চাপা স্বরে বলে উঠল, বুঝেছি বুঝেছি, দেখি সেই চাবিচোর এখন কোথায় আছে, তাকে ধরে নিয়ে আসি। বলে সে দৌড়ে চলে গেল। রেঞ্জার মিস্টার নায়েক অবাক হয়ে বললেন, ভেড়ার কথা শুনে রামভগতের কি মাথা খারাপ হয়ে গেল? কর্নেল একটু হেসে বললেন, মাথা খারাপ হওয়ারই কথা। আপনাদের মালি নবচন্দ্রের যে ভেড়া পোষার শখ ছিল তার কারণ জেনে এবার রামভগত উত্তেজিত হয়ে পড়েছে। নব ভেড়া পুষত? আপনি কি করে জানলেন? দরকার হলে পুষত, অর্থাৎ যে রাতে ভৌতিক উৎপাত ঘটবে সেদিন সে একটা কচি ভেড়া নিয়ে আসত। কাল দুপুরে জঙ্গল থেকে ফেরার সময় বাইনোকুলারে দেখছিলাম নব একটা কচি ভেড়াকে কোয়ার্টারের পেছনে বেঁধে রেখেছে। এদিকে ওই ঘরের ভেতর প্রচুর ভেড়ার লোম এবং হাড় দেখলাম। দুটো মিলিয়ে আমার এই সিদ্ধান্ত। ওসি মিস্টার প্রসাদ সায় দিয়ে বললেন, আপনি ঠিকই ধরেছেন। যাই হোক, এবার জলপ্রপাতের নিচে যেখানে মিস্টার সিনহারা মাছ ধরছিলেন সেখানে যাওয়া যাক। কর্নেল সাহেব কি যাবেন আমার সঙ্গে? কর্নেল কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় একজন ফরেস্ট গার্ডকে দৌড়ে আসতে দেখা গেল। সে লনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, শর্মা সাহেবের বডি পাওয়া গেছে, কিন্তু সে জন্তুটাকে দেখতে পাইনি। বডি ক্ষতবিক্ষত। হয়তো তার খাওয়ার সময় আমরা গিয়ে পড়ায় জন্তুটা গা ঢাকা দিয়েছে। কর্নেল বললেন, গত রাতে জন্তুটা একটা আস্ত ভেড়া খেয়েছে, তাই মিস্টার শর্মার ডেড বডি বেশি খেতে পারেনি, পরে খাবে বলে চলে গেছে। কর্নেলের রসিকতায় মিস্টার প্রসাদ হেসে উঠলেন। মিস্টার নায়েক ফরেস্ট গার্ডকে বললেন, ডেড বডিকে ওরা এখানে নিয়ে আসবেন? ফরেস্ট গার্ড বলল, বডি নিয়ে আসার জন্য পুলিশ অফিসাররা আমাকে বললেন বাংলো থেকে একটা বাঁশ আর তেরপল নিয়ে আসতে। নায়েক ডাকলেন, রামভগত, রামভগত, শিগগির এখানে এসো। রামভগত এসে রুষ্ঠ মুখে বলল, ওই নব আমার ঘর থেকে তালা চুরি করেছে স্যার। আমার বউ একদিন বলছিল, আমি যখন ধরমপুর বাজারে গেছি তখন নব চুপি চুপি ওই ঘরটা খুলেছিল। নায়েক বললেন, নবর কথা পরে, এক টুকরো শক্ত বাঁশ আর তেরপল চাই, আছে তো? তা আছে স্যার, তেরপলটা একটু ছেঁড়া হবে। তা হোক, শিগগিরই নিয়ে এসো। রামভগত একটা শুকনো লম্বা বাঁশ আর ভাঁজ করা তেরপল নিয়ে এলো। ফরেস্ট গার্ড সে দুটো কাঁধে নিয়ে পা বাড়াল। এবার কর্নেল বললেন, চলো, আমরাও যাব। প্রসাদ, নায়েক, কর্নেল এবং আমি ফরেস্ট গার্ডকে অনুসরণ করলাম। কর্নেল বললেন, জয়ন্ত,
তুমি আমার কিট ব্যাগ, ক্যামেরা আর বাইনোকুলারটা এনে দাও। ঘরে তালা দিতে ভুলো না। তার নির্দেশ পালন করে আমিও দলটার সঙ্গ ধরলাম। ফরেস্ট গার্ড পিচ রাস্তা ধরে পূর্বে অর্থাৎ ব্রিজের দিকে হাঁটছিল। এই সময় কর্নেলকে বলতে শুনলাম, আচ্ছা মিস্টার প্রসাদ, ওই এলাকায় আপনি যোগিন্দর নামে কোনো লোককে চেনেন? মিস্টার প্রসাদ দাঁড়িয়ে গেলেন, ভুরু কুচকে বললেন, যোগিন্দর সাউ? হ্যাঁ, লোকটার একটা বন্দুক আছে, রোদে পোড়া কিন্তু স্বাস্থ্যবান চেহারা, মাথায় একটু ছিট আছে বলে মনে হলো। হ্যাঁ, আপনি তাহলে ঠিকই দেখেছেন। যোগিন্দরকে কোথায় দেখলেন? ব্রিজের ওপারে কিছুটা এগিয়ে হরপার্বতী মন্দিরের দিক থেকে তাকে আসতে দেখেছিলাম। তখন ভোর 6টা, আমি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। নায়েক এবার বলে উঠলেন, সর্বনাশ! আপনি খুব বেঁচে গেছেন কর্নেল সাহেব। লোকটা সাংঘাতিক ডাকাত। শুনেছি তার সামনে অচেনা লোক পড়লে সে তাকে গুলি করে মারে। মিস্টার প্রসাদ বললেন, হ্যাঁ, ডাকো যোগিন্দার। একসময় সে অনেক খুন খারাপ এবং ডাকাতি করেছে। তার দলের সবাইকে আমরা ধরতে পেরেছিলাম। তারা এখন জেলে, কিন্তু যোগিন্দারকে ধরতে পারিনি। কর্নেল চাপা স্বরে বললেন, ব্যবসায়ী মিস্টার সিনহা এবং মিস্টার শর্মার সঙ্গে কি কোনো সময় যোগিন্দারের যোগাযোগ ছিল? হরিহর প্রসাদের অভ্যাস কথা বললেই দাঁড়িয়ে পড়া। তিনি বললেন, ওই দুজনের সঙ্গে যোগাযোগ থাকার কথা একটি সূত্রে জেনেছিলাম। ওরা লাক্ষা ব্যবসায়ী, কিন্তু লাক্ষার প্যাকেটের তলায় নাকি যোগিন্দারের চোরাই মাল ওরা পাচার করেন। কিন্তু বার দুয়েক হানা দিয়েও ব্যর্থ হয়েছিলাম। মিস্টার সিনহা তাই আমার ওপর কিছুদিন ক্ষুব্ধ ছিলেন। কথা বলতে বলতে ফরেস্ট গার্ডকে অনুসরণ করে আমরা জঙ্গলে ঢুকলাম। প্রায় 20 মিনিট হেঁটে যাওয়ার পর জলপ্রপাতের গর্জন কানে এলো। ফরেস্ট গার্ড এবার বাঁ দিকের ঢালু একটা জঙ্গলে ঢুকল। তারপরই চোখে পড়ল প্রকাণ্ড কয়েকটা পাথরের উপর কনস্টেবলরা রাইফেল হাতে বসে আছে। এখানটা একটা খাদের মতো জায়গা, এখনও জল জমে আছে। সেই জলের মধ্যে পড়ে আছে ক্ষতবিক্ষত একটা মৃতদেহ। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে মিস্টার সিনহা সিগারেট টানছেন। তার দুটো চোখই লাল। কর্নেল সোজা তার কাছে গিয়ে বললেন, জন্তুটাকে কি আপনি দেখতে পেয়েছিলেন? কর্নেলের কথার ভঙ্গিতে আমার অবাক লাগল। এ কিরকম প্রশ্ন করছেন উনি? মিস্টার সিনহা ধমকে সুরে বললেন, দেখতে পাবো না মানে? আমি তো রাকেশের কাছ থেকে প্রায় হাত 30 দূরে ছিপ ফেলেছিলাম। কালো প্রকাণ্ড জন্তুটা পা টিপে টিপে পেছন থেকে এসে রাকেশের উপর ঝাঁপিয়ে পড়ল। রাকেশের আর্তনাদ শুনেই আমি চোখ ফিরিয়েছিলাম। ওই অবস্থাতেই হতবুদ্ধি হয়ে আমি ছিপের গোড়ায় হুইল বাঁধা অংশটা দিয়ে জন্তুটার মাথায় আঘাত করতে গেলাম। ছিপটা ভেঙে গেল। জন্তুটা গ্রাহ্যও করল না। বড় আশ্চর্য ব্যাপার। রাকেশকে সে গলায় কামড়ে ধরে এক লাফে ঘাসের জমি পেরিয়ে জঙ্গলে উধাও হয়ে গেল। ততক্ষণে আমার মনে পড়ে গেছে আমার কাছে রিভলভার আছে। পরপর 2 রাউন্ড গুলি ছুড়লাম। ওদিকে ফরেস্ট গার্ড এবং কনস্টেবলরা মিস্টার শর্মার মৃতদেহটা খাদ থেকে তুলে ত্রিপলে ঘুরছিল। একজন ফরেস্ট গার্ড উঁচু গাছ থেকে ঝুলন্ত লতা টেনে নামিয়ে বলল, দড়ি আনা উচিত ছিল। কি করা যাবে, এ লতাগুলো খুব শক্ত। এ দিয়ে বাঁশের সঙ্গে তেরপলে জড়ানো যেতে পারে। একজন পুলিশ সাব ইন্সপেক্টর বললেন, বডিটা বাংলোয় নিয়ে যেতে হবে। এতক্ষণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছানোর কথা। তিনি কয়েকজন কনস্টেবল এবং ফরেস্ট গার্ডদের নির্দেশ দিলেন। তারা তেরপলে ঢাকা লাশটা বাঁশের 2 প্রান্ত কাঁধ লাগিয়ে বাংলোর দিকে চলে গেল। হরিহর প্রসাদ মিস্টার সিনহার সঙ্গে কথা বলছিলেন। আমি লক্ষ্য রেখেছিলাম কর্নেলের দিকে। দেখি তিনি সেই গাছের ধারে হাঁটু মুড়ে বসে কিছু দেখছিলেন। দেখার পর উঠে দাঁড়িয়ে বললেন, জন্তুটা কুকুর জাতীয় প্রাণী, তবে নেকড়ে নয়। মিস্টার প্রসাদ, এই এলাকায় কি আদিবাসীরা শিকার করার জন্য আফগান হাউন্ড পোষে? মিস্টার প্রসাদ উত্তেজিতভাবে বললেন, আফগান হাউন্ড? হ্যাঁ, আমার এক কলিগ পুলিশের ডগ স্কোয়াডে ছিল। তার মুখে আফগান হাউন্ডের ইতিহাস শুনেছি। ধরমপুর এলাকায় আদিবাসীরা কেন, অন্যেরাও এই জাতীয় কুকুর পোষেন বলে শুনেছি। তারা অবশ্য বাড়ি পাহারা দেবার জন্যই এই প্রজাতির কুকুর পোষেন। কর্নেল বললেন, আপনি কখনো আফগান হাউন্ড দেখেছেন? না, শুনেছি মাত্র। মিস্টার সিনহা বললেন, আমার নিজেরই একটা আফগান হাউন্ড ছিল, সেটা রোগে ভোগে মারা যায়। কর্নেল বললেন, তাহলে তো আফগান হাউন্ড আপনি দেখেছেন। যে জন্তুটা মিসেস শর্মাকে আক্রমণ করেছিল, সেটা দেখে কি আপনার মনে হয়নি যে ওটা আফগান হাউন্ড? না, ওটা নিছক কুকুর নয়, সম্ভবত কালো নেকড়ে। ওসি মিস্টার প্রসাদ একটু হেসে বললেন, নেকড়ে কি কালো হয়? হতেই পারে, কালো চিতার কথা শুনেছি। কোনো দেশে নাকি কালো বাঘ আছে, কাজে কালো নেকড়ে থাকতেই পারে। কর্নেল হঠাৎ বলে উঠলেন, মিস্টার সিনহা, কুখ্যাত যোগিন্দারের সঙ্গে আপনার কখনো আলাপ হয়েছে?
মুহূর্তে লাক্ষা ব্যবসায়ীর মুখের চেহারা বিকৃত হয়ে গেল। কর্কশ কণ্ঠে বললেন, দেখুন, আপনি একজন রিটায়ার্ড কর্নেল। মিস্টার প্রসাদ এখানে উপস্থিত না থাকলে আপনার এই ধৃষ্টতার ঠিক জবাব দিতাম। মিস্টার প্রসাদ তার কাঁধে হাত রেখে বললেন, প্লিজ শান্ত হন মিস্টার সিনহা। উনি আপনাকে নিছক একটা প্রশ্ন করেছেন, স্রেফ কৌতূহল। কারণ যোগিন্দারের নামে এ অঞ্চলের অনেক গল্প চালু আছে। সব ব্যবসায়ী নাকি তাকে ভ্যাট দিতে বাধ্য হয়। যাই হোক, এখানে আর আমাদের কিছু করার নেই, বাংলোয় ফেরা যাক। এরপর আমরা বাংলোয় ফিরে গেলাম। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স এসে রাকেশ শর্মার মৃতদেহ স্ট্রেচারে চাপিয়ে নিয়ে গেল। অ্যাম্বুলেন্স অনুসরণ করে পুলিশ ভ্যানে 2 অফিসার এবং আর্মড কনস্টেবলও চলে গেল। রামভগত আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করছিল। দেখলাম তাকে রান্নায় সাহায্য করছে তার বউ আর অচেনা একটা লোক। রেঞ্জার এবং নায়ক খোঁজ নিয়ে এসে বললেন, নবচন্দ্রের পাত্তা নেই। মিস্টার সিনহা তার ঘর খুলে ভেতরে ঢুকেছিলেন। আমরা আমাদের ঘরে বসেছিলাম। বারান্দায় একজন পুলিশ অফিসার আর 4 আর্মড কনস্টেবল দাঁড়িয়েছিল। আমাদের ঘরে ঢুকে ওসি প্রসাদ বললেন, সিনহা সাহেব তার পার্টনারের ডেড বডির সঙ্গে গেলেন না দেখছি। কর্নেল একটু হেসে বললেন, উনি ধরমপুরে ওর রেস্ট হাউস থেকে পায়ে হেঁটেই বাংলোয় যাতায়াত করেন শুনেছি। হয়তো পায়ে হেঁটেই যাবেন। মিস্টার নায়েক বললেন, উনি আমার সঙ্গে গেলে আমি ওকে পৌঁছে দিতে পারি। কর্নেল বললেন, তাহলে আমাদের রামপুরে পৌঁছে দিতে আপনাকে আবার জিপ পাঠাতে হবে। পাঠাবো, কিন্তু মনে হচ্ছে আপনি আফগান হাউন্ডটাকে কতল না করে এখান থেকে যাবেন না। মিস্টার প্রসাদ বললেন, আমার মাথায় একটা সন্দেহ জাগছে। এখানে ধরমপুর থানায় বদলি হয়ে এসে শুনেছিলাম ডাকু যোগিন্দারের নাকি একটা শিকারী কুকুর ছিল। কর্নেল যাকে বলেছেন আফগান হাউন্ড, যোগিন্দার নিপাত্তা, সে কি কুকুরটাকে সঙ্গে নিয়ে গিয়েছিল? কর্নেল আসতে বললেন, আপনি আজ রাত্রিটা আপনার ফোর্স নিয়ে এখানে থেকে যান। আমার আশা আমি ডাকু যোগিন্দারকে ধরিয়ে দিতে পারব। কিন্তু না, এখন আর প্রশ্ন করবেন না। এরপর যা ঘটেছিল তা একেবারে অভাবিত। সেই ঘটনা এবার সংক্ষেপে বলছি। মিস্টার সিনহা ওসির কাছে বিদায় নিয়ে লাঞ্চের পরই পায়ে হেঁটে চলে গিয়েছিলেন। তার ও মিস্টার শর্মার ব্যাগ ও সুটকেসটা মিস্টার নায়েকের কথায় 2 ফরেস্ট গার্ড তার সঙ্গে বয়ে নিয়ে গেছিল। কর্নেল ওসি মিস্টার প্রসাদকে ডেকে কিসব আলোচনা করছিলেন। আমি তা জানতে চাইনি, কারণ জানতে চাইলেও কর্নেল আমাকে বলবেন কিনা সন্দেহ। রাত 8টার পর কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছিল। এই সময় কর্নেল, মিস্টার নায়েক, মিস্টার প্রসাদ আর তার পুলিশ বাহিনী পায়ে হেঁটে রওনা হয়েছিল। ব্রিজ পেরিয়ে যাবার পর বুঝতে পেরেছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সেই হর পার্বতীর মন্দিরের টিলার দিকে। সবাই কর্নেলের নির্দেশে নিঃশব্দে গাছের ছায়ার আড়ালে সেটে গিয়ে টিলার নিচে বসেছিলাম। এরপর টিলার চারদিকে 4 আর্মড কনস্টেবল রাইফেল তাক করে গুলি মেরে বসেছিল। ইতিমধ্যে শিশির পরে চূড়ায় ওঠা সেই পাথরের সিঁড়ি কিছুটা পিচ্ছিল হয়ে গিয়েছিল। আমরা গুঁড়ি মেরে সাবধানে টিলার বটগাছটার তলায় যখন পৌঁছলাম, তখন চারদিকে কুয়াশা মাখা জ্যোৎস্না ছড়িয়ে আছে। প্রতি মুহূর্তে ভয় হচ্ছে সেই আফগান হাউন্ডটা এসে ঝাঁপিয়ে পড়বে না তো। বনে বনে ঘুরে কুকুরটার তো বুনো হয়ে যাবার কথা, তার হিংসাও বেড়ে যাবার কথা। মিনিট 5 বিশ্রাম নেবার পর সেই গুহার দিকে গুড়ি মেরে আমরা নেমে গেলাম। সেই সময় কানে এলো চাপা গলায় সুর করে কেউ আবৃত্তি করছে। নিচের চাতালে কর্নেল এবং ওসি প্রসাদ এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার নিয়ে সশব্দে যেন ঝাঁপ দিলেন। পরপরই মিস্টার প্রসাদের গর্জন শোনা গেল, যোগিন্দর, বন্দুকের দিকে হাত বাড়িও না, হাত গুঁড়ো হয়ে যাবে। অন্য পুলিশ অফিসার, আমি এবং নায়েক পরক্ষণেই তাদের পাশে গিয়ে দাঁড়ালাম। আমাদের হাতেও গুলি ভরা রিভলভার। দেখলাম সেই ক্যাম্বিসের খাটে বসে একটা রুক্ষ এবং বলিষ্ঠ চেহারার লোক নিষ্পলক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপরেই কর্নেল টর্চের আলো তার খাটের নিচে ফেলে বললেন, আরে নবচন্দর যে, ওখানে ঢুকে কি করছো? বেরিয়ে এসো। পুলিশ সাব ইন্সপেক্টর এবং ওসি এগিয়ে গিয়ে যোগিন্দরের জামার কলার ধরে টেনে তাকে নিচে নামালেন। তার বন্দুকটা খাটে পড়ে রইল। মিস্টার নায়েক নবচন্দ্রকে ঠেলে তুলে বললেন, এই যে যোগিন্দরের চেলা, কতগুলো ভেড়া এ পর্যন্ত কুকুরটাকে খাইয়েছ? পুলিশ সাব ইন্সপেক্টরের ব্যাগে হ্যান্ডকাফ ছিল। যোগিন্দরের 2 হাত পিঠের দিকে দিয়ে গিয়ে তিনি হাতকড়া পরিয়ে দিলেন। সেই সময়ই হঠাৎ ঘুরে কর্নেল চেঁচিয়ে উঠলেন, সাবধান! ক্ষীণ জ্যোৎস্নায় দেখলাম কখন চুপি চুপি একটা কালো রঙের জন্তু চাতালে ওঠার চেষ্টা করছিল। কর্নেল পরপর 2 গুলি করলেন। ওসি মিস্টার প্রসাদও তাকে লক্ষ্য করে 3 বার গুলি ছুড়লেন। অবশ্য তার আগেই হিংস্র আফগান হাউন্ডটা কর্নেলের পায়ের কাছে নিতিয়ে পড়েছে। টর্চের আলোয় দেখলাম তার মুখটা একপাশে কাত হয়ে আছে।
কালো রঙের ওপর রক্ত গড়িয়ে পড়ছে। তার ধারালো দাঁত এবং লকলকে জিভ নিস্পন্দ। ডাকু যোগিন্দর এবং নবকে নিয়ে গুহার উপরে উঠে মিস্টার প্রসাদ চিৎকার করে ডাকলেন, পাণ্ডেজি, রঘুয়া, হাসিন, তোমরা সিঁড়ি বেয়ে উপরে চলে এসো। 4 জন আর্মড কনস্টেবল পৌঁছতে প্রায় 40 মিনিট লাগল। ওদের দোষ নেই, 300 ফুট ওঠা সামান্য ব্যাপার নয়। তাছাড়া সিঁড়িগুলো শিশিরে পিছল হয়ে আছে। কর্নেল তার পিঠে আটা কিটব্যাগ থেকে নাইলনের একটা শক্ত দড়ি বের করলেন। তার কিটব্যাগে দরকারি সব রকমের জিনিসই থাকে। তিনি নেমে গিয়ে মৃত কুকুরটার গলায় ফাঁস বেঁধে একা টানতে টানতে চূড়ায় উঠছিলেন। মিস্টার প্রসাদের হুকুমে একজন কনস্টেবল কর্নেলকে এই শ্রমসাধ্য কাজ থেকে অব্যাহতি দিল। সে তাগড়ায় চেহারার লোক। ডাকু যোগিন্দারের প্রিয় আফগান হাউন্ডটিকে সে অক্লেশে টানতে টানতে চূড়ায় উঠাল। এবার আমাদের বাংলোয় ফেরার পালা। কিন্তু তখনও জানতাম না আরও একটা বিষয় আমার জন্য অপেক্ষা করছে। কর্নেল নবচন্দ্রকে বললেন, তোমার ঘরে আর কতগুলো ভেড়া আছে, গুনে দেখতে চাই। মিস্টার প্রসাদ হো হো করে হেসে উঠলেন। কর্নেলের চাপে পড়ে নবকে তার ঘরের তালা খুলতে হল। তারপর কর্নেল ঘরের ভেতর টর্চের আলো ফেলে বললেন, মিস্টার প্রসাদ, ওই দেখুন, খাটিয়ার তলায় অনেকগুলো প্যাকেট রাখা হয়েছে। ওগুলোই সম্ভবত নিষিদ্ধ মাদক। মিস্টার প্রসাদ একটা প্যাকেট টেনে বের করে খুললেন। ভেতরের পলিথিনের আবরণ ছিঁড়ে তিনি বলে উঠলেন, মাই গড, এ তো হেরোইন। মিস্টার নায়ক থাপ্পড় তুলে গর্জন করলেন, শয়তান, তুমি মালিগিরির চাকরি নিয়ে ডাকুর সঙ্গে এই কারবার চালিয়ে যাচ্ছ। পিছন থেকে রামভগতের বউ বলে উঠল, হুজুর, এই সব জিনিসের মালিক বড় সাহেব আর ছোট সাহেব। কর্নেল বললেন, তুমি কি মিস্টার সিনহা শর্মার কথা বলছ? হ্যাঁ হুজুর। কর্নেল বললেন, আমার সন্দেহ রাকেশ শর্মা কোনো কারণে তার পার্টনার মিস্টার সিনহার উপর চটে গিয়েছিলেন। টাকা কড়ি নিয়ে বিবাদও এর কারণ হতে পারে। তাই মিস্টার সিনহার হুকুমে ডাকু যোগিন্দর তার আফগান হাউন্ডকে রাকেশ শর্মার দিকে লেলিয়ে দিয়েছিল। রামভগতের বউ বলে উঠল, হ্যাঁ হুজুর, আমি কাল রাতে নব আর ওই ডাকুর সঙ্গে বড় সাহেবকে চুপি চুপি কথা বলতে দেখেছিলাম। কর্নেল বললেন, মিস্টার প্রসাদকে নবর লেখা একটা চিঠি এবার দেব, তবে তার আগে আফগান হাউন্ডকে একটু পরীক্ষা করে দেখা যাক। বাংলোর লনে জ্যোৎস্নায় কালো রঙের ভয়ঙ্কর একটা আফগান হাউন্ডের মৃতদেহ দেখার ইচ্ছে আমার ছিল না। বারান্দায় চুপচাপ বসে পড়লাম। শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার গল্প আফগান হাউন্ড রহস্য। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।